গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সমগ্র থেকে মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজের তৃতীয় পর্ব। হোম মিনিস্টারের দর্শনপ্রার্থীর সংখ্যা অনেক। সবাই নিঃশব্দে অপেক্ষা করছে। ডাক্তারের চেম্বারের রোগীরা যেমন চাপা অশান্তি নিয়ে অপেক্ষা করে, সবার অপেক্ষার ধরন সেরকম। কারণ মিনিস্টার সাহেব সবার সঙ্গে দেখা করছেন না। মিনিস্টারের পিএ যেই আসছে তার নামধাম এবং সাক্ষাতের কারণ লিখে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফিরে এসে বলছে, আজ মিনিস্টার সাহেব একটা ক্যাবিনেট মিটিংয়ে যাবেন, আজ দেখা হবে না, অন্য আরেকদিন আসুন। এর মধ্যেও আবার কাউকে কাউকে বসতে বলছে। সরাসরি বলে দিলেই হয়, আপনার সঙ্গে মিনিস্টার সাহেব দেখা করবেন, আপনার সঙ্গে করবেন না। মিসির আলী সাক্ষাতের কারণে জায়গায় প্রথমে লিখেছিলেন ব্যক্তিগত। পর মুহূর্তে মনে হয়েছে সাক্ষাতের কারণ ব্যক্তিগত নয়, কাজেই ব্যক্তিগত শব্দটি কেটে তার নিচে লিখলেন ওসমান গনি প্রসঙ্গ। লেখার পর মনে হলো, এই ওসমান গনি যে, সেই ওসমান গনি তাকে মিনিস্টার সাহেব বুঝতে পারবেন? ওসমান গনি নামের আগে লেখা উচিত ছিল বেহালা বাদক এবং শিল্পপতি ওসমান গনি। তাহলে আবার নতুন করে লিখতে হয়। পিএ ভদ্রলোক যদিও মাইডিয়ার ধরনের মানুষ, তবু তার ধৈর্যেরও তো সীমা আছে। মিসির আলী অন্যদের মতো অপেক্ষা করছেন। মিনিস্টার সাহেব ভেতরে ডেকে নেবার ব্যাপারে কি পদ্ধতি ব্যবহার করছেন তাও বোঝা যাচ্ছে না। আগে এলে আগে যাবে এই পদ্ধতি নয়, অন্য কোনো পদ্ধতি কাজ করছে। যে পদ্ধতি হোক, সেই পদ্ধতিতে মিসির আলী বোধ হয় সবার শেষে। সবারই ডাক পড়ছে, শুধু মিসির আলী ডাক পড়ছে না। 1টা বেজে গেছে। মিনিস্টার সাহেব নিশ্চয়ই দুপুরে খাবার খেতে যাবেন। ঠিক 1টা বাজতেই পিএ এসে বলল, আপনারা যারা বাকি আছেন তারা আগামী বুধবার আসুন, স্যার এখন লাঞ্চ ব্রেকে নেবেন। 3টায় স্যারের ক্যাবিনেট মিটিং আছে। মিসির আলী অন্যদের সঙ্গে উঠে দাঁড়ালেন। পিএ তার কাছে এসে বলল, স্যার আপনি বসুন, স্যার আপনাকে বসতে বলেছেন। কতক্ষণ বসবো? তা তো স্যার বলতে পারছি না। চা খান, চা দিতে বলি। বলুন। মিসির আলী ভেবেছিলেন এই দুপুরে নিশ্চয়ই শুধু চা দেবে না। ভর দুপুরে খালি পেটে চা খাওয়া ঠিক না, তা মিনিস্টার সাহেবের পিএ নিশ্চয়ই জানেন। চা আসার আগেই মিসির আলী ডাক পড়ল। হোম মিনিস্টার ছদরুদ্দিন হাসি মুখে বললেন, আসুন ভাই, ভাত খেতে খেতে কথা বলি। এটা শুধু যে ভদ্রতার কথা তা না। মিসির আলী লক্ষ্য করলেন টেবিলে 2টো থালা সাজানো। মিনিস্টার সাহেব নিজেই টিফিন ক্যারিয়ার খুলছেন। মিসির আলী সাহেব, বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসতে পারেন, সাবান তেল গামছা সব আছে, ইচ্ছা করলে গোসল সেরে ফেলতে পারেন। আপনি কি আমাকে সত্যি সত্যি আপনার সঙ্গে খেতে বলছেন? অবশ্যই। এতটা ভদ্রতা কেন দেখাচ্ছেন জানতে পারি কি? মিনিস্টার হলে অভদ্র হতে হবে এমন কোনো কথা কি আছে? না, তা নেই। সব সাক্ষাৎ প্রার্থীকে আপনি নিশ্চয়ই দুপুরে আপনার সঙ্গে খেতে বলেন না? না, সবাইকে বলি না, তবে একজনকে সবসময় বলি। আমার প্রবলেম হচ্ছে আমি একা খেতে পারি না। খাবার সময় কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। এই জন্যেই যারা দেখা করতে আসে তাদের মাঝ থেকে একজনকে ঠিক করে রাখি যার সঙ্গে ভাত খাবো। সেটা কিভাবে ঠিক করেন? অ্যালফাবেটিক্যালি? দেখুন মিসির আলী সাহেব, খেতে বলেছি, খাবেন, এত কথা কেন? মিসির আলী খেতে বসলেন। আয়োজন অতি সামান্য। পটল ভাজি, ট্যাংরা মাছের ঝোল, ডাল। ভাতের চালগুলো মোটা মোটা, ইরি হবারই সম্ভাবনা। মিসির আলী সাহেব, জি, খেতে পারছেন তো? পাচ্ছি। খাবারের মান ভালো না, কি করব বলুন? মিনিস্টার হিসেবে যা পাই তাতেই এর চেয়ে ভালো খাওয়া সম্ভব না। অধিকাংশ লোকের ধারণা আমরা রাজার হালে থাকি। আপনি হয়তো থাকেন না, অনেকেই থাকে। তাও ঠিক, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার। আমরা হলাম মাছরাঙা পাখি। এখন বলুন, কি জন্য এসেছেন আমার কাছে? ওসমান গনি প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। বলুন। আমার কথা আপনি কতটুকু গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন সেটা ভেবেই কথা বলতে সংকোচ বোধ করছি। সংকোচ বোধ করবেন না, বলুন। আপনার কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আপনি কে আমি জানি, আপনার কর্মপদ্ধতি সম্পর্কেও জানি। আমার জানা মতে পুলিশের কিছু জটিল মামলায় আপনি সাহায্য করেছেন।
আমার আগে যিনি হোম মিনিস্টার ছিলেন তিনি আপনার প্রসঙ্গে একটা নোটও রেখে গেছেন। অলিউর রহমান সাহেব, চেনেন তাকে? জি চিনি। কিভাবে চেনেন? একটা খুনের মামলার ব্যাপারে উনি আমার সাহায্য চেয়েছিলেন, আমি সাহায্য করেছিলাম। এখন আপনার বক্তব্য বলুন। ওসমান গনির মৃত্যু রহস্য সমাধানে আমি আপনাদের সাহায্য করতে চাই। বাক্যটা আবার বলুন, ভালো মতো শুনিনি। মিসির আলী বাক্যটি দ্বিতীয়বার বললেন। হোম মিনিস্টার খাওয়া বন্ধ রেখে স্থির চোখে তাকিয়ে রইলেন। যখন কথা বললেন তখন তার গলার স্বরে বিরক্তি চাপা রইল না। ওসমান গনির মৃত্যুতে কোনো রহস্য নেই, কাজেই আপনি কী ধরনের সমাধানের কথা বলছেন বুঝতে পারছি না। হার্ট অ্যাটাকে মৃত্যু, ডাক্তারদের তাই ধারণা। ডাক্তারদের ডেথ সার্টিফিকেটে কথা পরিষ্কার লেখা আছে। আমার ধারণা এটা হত্যাকাণ্ড। একটা হাস্যকর ধারণা করার তো কোনো অর্থ হয় না। আপনার মনে হচ্ছে ধারণাটা হাস্যকর? অবশ্যই মনে হচ্ছে। শুধু আমার না, অনেকেরই মনে হবে। যাদের কল্পনা শক্তি অত্যন্ত উর্বর তাদের কথা অবশ্যই ভিন্ন। আপনি যদি বলতেন এটা আত্মহত্যা, তাও গ্রহণযোগ্য মনে করতাম। কিন্তু আপনি ভুলে গেছেন যে বাথরুম ভেতর থেকে বন্ধ ছিল, দরজা ভেঙে তাকে বের করা হয়। আমার মনে আছে। তারপরেও আপনি বলছেন হত্যাকাণ্ড? জি বলছি। হোম মিনিস্টার হাসতে হাসতে বললেন। হত্যাকারীকে তাও কি জেনে গেছেন? অনুমান করছি। অনুমানও করে ফেলেছেন? আপনি দেখছি খুবই ওস্তাদ লোক। স্যার, আপনি শুরুতে বলেছিলেন আপনি আমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, এখন কিন্তু তা করছেন না। আমার মনে হয় আপনার উচিত আমার কথা একটা কথায় উড়িয়ে না দেওয়া। আমার অনুমান ক্ষমতা ভালো, অতীতে অনেকবার তার প্রমাণ দিয়েছি, ভবিষ্যতেও দেব। আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে ভূত ভবিষ্যৎ বর্তমান সব আপনি চোখের সামনে দেখতে পান। মিসির আলী কিছু না বলে খাওয়া শেষ করে উঠলেন। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে বললেন, আমি তাহলে যাই? বসুন, খানিকক্ষণ বসুন। পান আছে, পান খান। আমার পান খাওয়ার অভ্যাস নেই। পান এমন কিছু জটিল খাদ্য যে তা খাওয়ার জন্য অভ্যাস করতে হয়। মুখে দিয়ে চিবোলেই পান খাওয়া হয়। এটা স্বাস্থ্যের জন্যও ভালো। দীর্ঘ সময় চিবানো হয় বলে প্রচুর জারক রস বের হয়ে হজমের সহায়তা করে। বসুন, নিজের হাতে পান বানিয়ে দেব, খেয়ে দেখুন। হোম মিনিস্টারের হাতে বানানো পান চিবুতে চিবুতে মিসির আলী মনে হলো এখানে আসা ঠিক হয়নি, দিনটাই নষ্ট হয়েছে। মিসির আলী সাহেব। জি। আপনার অনুমান শক্তি তো প্রবল। এখন বলুন দেখি, আমার সম্পর্কে আপনার কি অনুমান? সংক্ষেপে বলুন। কিছুক্ষণের মধ্যেই আমাকে উঠতে হবে। নিন, সিগারেট টানতে টানতে বলুন। আপনার সিগারেটের অভ্যাস আছে তো? আছে। মিনিস্টার সাহেব নিজেই লাইটার জ্বালিয়ে ধরিয়ে দিলেন। মিসির আলী সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, স্যার, আপনি ভান করতে পছন্দ করেন। শুধু পছন্দ না, ভান করাটা অত্যন্ত জরুরি বলে মনে করেন। আপনি অতি সাধারণ খাবারের ব্যবস্থা দুপুরে করেন এবং একজনকে সঙ্গে নিয়ে খান, যাতে সে প্রচার করতে পারে মিনিস্টার সাহেব কীরকম ভালো মানুষ এবং কত সাধারণ খাবার খায়। অর্থের অভাবে আপনি ভালো খাবার খেতে পারছেন না, অথচ বেনসন অ্যান্ড হেজেস সিগারেট ক্রমাগত টানছেন। আপনি খদ্দরে পাঞ্জাবি পরেছেন, কিন্তু যে ঘড়িটি আপনার হাতে আছে তার নাম রোলেক্স। আমি যতদূর জানি পৃথিবীর দামি ঘড়ির মধ্যে এটি একটি, প্রায় $1,00,000 দাম। যিনি খদ্দরে পাঞ্জাবি পরবেন তিনি হাতে দেবেন $200-300 দামের ঘড়ি, এটাই স্বাভাবিক। তবে এই ঘড়ি আপনি নিজের টাকায় কেনেননি, উপহার হিসেবে পেয়েছেন। এই একটা ব্যাপার অবশ্যই আছে, উপহার হিসেবে পেয়েছেন এটা কি করে অনুমান করেছি ব্যাখ্যা করব? মিনিস্টার সাহেব আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললেন, তার প্রয়োজন নেই। আপনার অনুমান শক্তি ভালো, স্বীকার করছি। তাহলে কি আমি ধরে নিতে পারি আপনি আমাকে ওসমান গনি হত্যা রহস্য নিয়ে কাজ করবার অনুমতি দিবেন? আপনার অতিরিক্ত আগ্রহের কারণ কি? আমার আগ্রহের কারণ হচ্ছে আমি এই রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েছি, কিংবা বলা যায় আমাকে জড়িয়ে ফেলা হয়েছে। সেই অংশ আপনার অজানা নয়। ওসমান গনি সাহেবকে আমি একটু চিরকুট লিখি, তিনি ওই চিরকুট পাওয়ার পর আপনাকে টেলিফোন করেন। হোম মিনিস্টার শুকনো গলায় বললেন, ঠিক আছে, আপনি রহস্য উদ্ধার চেষ্টা করুন, কেস সিআইডির হাতে দিয়ে দিচ্ছি। ওদের একজন বিশেষজ্ঞ হিসেবে
আপনি কাজ করবেন। পুলিশ প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে পারে, সেই হিসেবে সাহায্য চাওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিসির আলী উঠে দাঁড়ালেন। হোম মিনিস্টার তার দিকে তাকিয়ে আছেন বিরক্ত চোখে। মিসির আলী সেই বিরক্তি অগ্রাহ্য করে হাসি মুখে বললেন, স্যার যাই, আপনাকে ধন্যবাদ। নাদিয়া অবাক হয়ে বলল, মিসির আলী সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বুঝতে পারছি না। আপনি বলতে চাচ্ছেন যে আমাকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আমার বাবার মৃত্যু নিয়ে তদন্ত চালাতে? পুলিশ আপনাকে এই দায়িত্ব দিয়েছে? জি, হোম ডিপার্টমেন্টে চিঠি আছে। আপনি কি পড়তে চান? না, পড়তে চাই না। চিঠি আপনার কাছে থাকুক। আমি বুঝতে পারছি না এখানে তদন্তের কি আছে। হার্ট ফেলিউরে যায় মারা যায়, তাদের সবার বেলাতে কি তদন্ত হয়? সাধারণ একটি মৃত্যু সাধারণ কিনা এই বিষয়ে আপনার নিজেরও কিন্তু সন্দেহ আছে। শুরুতে আপনি আমাকে বলেছিলেন আপনার ধারণা এটা আত্মহত্যা। আমি তখন গভীর শোকের মধ্যে ছিলাম। প্রবল শোকে মানুষের চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায়, সহজ জিনিসকে জটিল মনে হয়। এটাই স্বাভাবিক। আপনার কি তা মনে হয় না? হ্যাঁ, মনে হয়। আপনি ঠিকই বলেছেন। তার চেয়েও বড় কথা, বাবা মারা গেছেন বাথরুমে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়, তাও জানি। তাহলে ঝামেলা করতে চাইছেন কেন? আমি কোনো ঝামেলা করতে চাইছি না। ঝামেলা আমি একেবারেই পছন্দ করি না। আমি শুধু এ বাড়ির মানুষদের কিছু প্রশ্ন করে চলে যাব। একদিন বড় জোর 2 দিন লাগবে। পুলিশের কী কারণে সন্দেহ হলো যে বাবার মৃত্যু তদন্তযোগ্য একটি বিষয়? পুলিশের সন্দেহ হয়নি, তার ডাক্তারের সার্টিফিকেট মেনে নিয়েছে। সন্দেহটা হয়েছে আমার। সন্দেহ হবার কারণ কি? অনেক কারণ আছে। একটা কারণ বলুন। দরজা ভেঙে আপনার বাবাকে বের করতে হলো, এটাই সন্দেহের প্রধান কারণ। আমি আপনাদের বাথরুম দেখেছি। জাস্ট এ মিনিট, বাথরুম কখন দেখলেন? প্রথম যেবার এ বাড়িতে এসেছিলাম, আপনার বাবার ডেড বডি বিছানায় শোয়ানো, তখন ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমের দিকে তাকালাম। মিসির আলী সাহেব, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ওই বাথরুমে বাবা মারা যাননি। তাতে অসুবিধা নেই। একটা বাথরুম দেখে অন্য বাথরুমগুলো সম্পর্কে ধারণা করা যায়। আমি বাথরুমের লকিং সিস্টেম আগ্রহ নিয়ে দেখলাম। ভেতর থেকে লক করা যায়। একবার লক করলে বাইরে থেকে খোলা যায় না। তবে বাইরে থেকে চাবি দিয়ে খোলা যায়, যায় না? হ্যাঁ, যায়। আপনার বাবার বাথরুম ছিল ভেতর থেকে তালাবদ্ধ। খুব সহজেই বাইরে থেকে চাবি দিয়ে দরজা খোলা যেত। তা না করে আপনারা পুলিশ ডেকে আনলেন। নাদিয়া হেসে ফেলল। তার চোখে মুখে এতক্ষণ যে কঠিন ভাব ছিল তা দূর হয়ে গেল। সে হালকা গলায় বলল, নিন মিসির আলী সাহেব, চা নিন। চা খেতে খেতে কথা বলি। মিসির আলী সিগারেট ধরালেন। নাদিয়া হাসি মুখে বলল, আপনার কথা সত্যি। চাবি দিয়ে বাথরুমের দরজা খোলা যায়। এই বাড়ির প্রতিটি দরজাই এরকম। এই বাড়িতে বাথরুম নিয়ে ঘরের সংখ্যা হচ্ছে 33। 33টি চাবির একটা বড় গোছা। কোনো চাবিতে নম্বর দেওয়া নেই, কারণ চাবিগুলো ব্যবহার করা হয় না। 33টি চাবি থেকে একটা বাথরুমের চাবি অনুমানের উপর বের করা অসম্ভব ব্যাপার। তাছাড়া চাবির গোছা থাকে বাবার কাছে। তিনি তা কোথায় রেখেছেন তা আমাদের জানা নেই। এখন একজন বুদ্ধিমান লোক হিসেবে আপনি আমাকে বলুন, এই অবস্থায় আমাদের কি করা উচিত? চাবির গোছা খুঁজে বের করানো উচিত, না দরজা ভাঙা উচিত? দরজা ভাঙা উচিত। সেই কাজটি আমরা করেছিলাম। আরেকটি কথা, পুলিশকে ডেকে এনে দরজা ভাঙা হয়নি। দরজা যখন ভাঙা হচ্ছে তখনই পুলিশ চলে আসে। সম্ভবত আপনার জানা নেই, 2জন পুলিশ সেন্ট্রি আমাদের বাড়ি পাহারা দেয়। হইচই শুনে তারা নিচ থেকে উপরে চলে আসে। আমার কথাগুলো কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? জি, মনে হচ্ছে। এরপরেও আপনি তদন্ত চালিয়ে যেতে চান? যদি আপনি অনুমতি দেন তবেই তদন্ত চালাবো। আমি অনুমতি দিলাম। এই বাড়িতে যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করুন, ঘুরে ফিরে দেখুন। সবচেয়ে ভালো হয় কি করলে জানেন? সবচেয়ে ভালো হয় যদি আপনি অতিথি হিসেবে এ বাড়িতে উঠে আসেন। যতদিন আপনার দরকার এ বাড়িতেই থাকবেন, খাওয়া দাওয়া এখানে করবেন। তদন্তের কাজ শেষ হলে চলে যাবেন। এতে আমার নিজেরও সুবিধা হয়।
কী সুবিধা? আপনার পাশাপাশি থেকে তদন্তের ধারাটা দেখতে পারি। বইপত্রে পড়েছি ডিটেকটিভরা কী করে খুনি পাকড়াও করে, বাস্তবে কখনো দেখিনি। আপনার কারণে সেই সুযোগ পাওয়া যাবে। মিসির আলি বললেন, আপনার কী করে ধারণা হলো যে আমি খুনি ধরতে এসেছি? সঙ্গত কারণে এই ধারণা হয়েছে। স্বাভাবিক মৃত্যু কিংবা আত্মহত্যা, এই দু কারণে তদন্তের জন্য বিশেষজ্ঞ আনা হয় না। খুন-টুন হলে তবেই বিশেষজ্ঞ আসে। আমি কি ভুল বলছি? না, ভুল বলেননি। আপনি তাহলে আসছেন এ বাড়িতে? জি, আসছি। তাহলে দেরি করবেন না, আজই চলে আসুন। দি আর্লিয়ার দি বেটার। এক সুটকেস বই এবং এক সুটকেস কাপড় চোপড় নিয়ে সন্ধ্যাবেলা মিসির আলি রোজভিলায় উঠে এলেন। আবুল মজিদ নামের এক লোক তাকে থাকার ঘর দেখিয়ে দিল। বিরাট ঘর, অ্যাটাচ বাথরুম। সেই বাথরুমও বিশাল, বাথটাব আছে, ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা আছে। বাথরুমে যে ব্যাপারটা তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো তা হলো বড় একটা ঘড়ি। এখন পর্যন্ত কোনো বাথরুমে তিনি ঘড়ি দেখেননি। ঘরে আসবাবপত্রে রুচির ছাপ স্পষ্ট। খাটের পাশে বেডসাইড কার্পেট, এক কোণায় জানালার পাশে লেখার টেবিল, টেবিলে কাগজ, কলম, খাম, পোস্টেজ স্টাম্প থরে থরে সাজানো। অন্য প্রান্তে বিরাট ওয়ার্ডরোব, দেয়ালে রেনোয়ার দুটি ছবির প্রিন্ট, দুটিই অপূর্ব। প্রিন্ট মনেই হয় না। ঘরে কোনো আয়না নেই, এই একমাত্র ত্রুটি। আব্দুল মজিদ? জি স্যার। ঘর খুব পছন্দ হয়েছে। এত সুন্দর করে সব সাজানো, কিন্তু কোনো আয়না নেই। ব্যাপারটা কি বলুন তো? ড্রেসিং রুম স্যার আলাদা, আয়না ড্রেসিং রুমে। মিসির আলি বিস্ময় সীমা রইল না যখন দেখলেন এই ঘরের সঙ্গে লাগোয়া দুটি ঘর আছে। একটি বসার ঘর, অন্যটি ড্রেসিং রুম। বসার ঘরে টেলিফোন এবং ছোট টিভি সেট আছে। স্যার, আপনার খাবার কি এখানে দিয়ে যাব, না ডাইনিং টেবিলে গিয়ে খাবেন? এখানেই দিয়ে যাবেন। ডিনার কখন দেব স্যার? আমি একটু রাত করে খাই, 10টার দিকে। জি আচ্ছা স্যার। এখন কি চা দিয়ে যাব? এক কাপ চা পেলে মন্দ হয় না। তার আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। স্যার, আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, তুমি করেই বলবো। প্রশ্নের জবাব দিতে কি কোনো অসুবিধা আছে? জি না স্যার, অসুবিধা নেই। আপা বলে দিয়েছেন আপনি যা জানতে চান তা যেন বলি। আপা যদি বলতো ওনার প্রশ্নের জবাব দিও না, তাহলে কি জবাব দিতেন না? মজিদ চুপ করে রইল। মিসির আলি বললেন, বসো মজিদ। মজিদ বলল, আমি বসবো না স্যার, যা বলার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো। বেশ, তাহলে প্রশ্ন করি। খুব সহজ প্রশ্ন। তুমি কতদিন এ বাড়িতে আছো? 11 বৎসর। কাটায় কাটায় 11 বছর, না একটু বেশি বা একটু কম? 11 বছর 1 মাস। তোমার কাজ কি? স্যারের একটা লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি, গানের অ্যালবাম, ক্যাসেট, সিডি ক্যাসেটের লাইব্রেরি। আমি সেই লাইব্রেরি দেখাশোনা করি। তোমার চাকরি জীবন কি এখানেই শুরু, না এর আগে কোথাও কাজ করেছো? বিভিন্ন জায়গায় নানান ধরনের কাজ করেছি। রানা কনস্ট্রাকশন কোম্পানিতে ছিলাম প্লাম্বিং মেকানিক, সেখানে 3 বছর কাজ করি। তারপর স্যারের লাইব্রেরির দায়িত্ব নেই। মিউজিক লাইব্রেরির জন্য যখন আলাদা একজন লোক আছে, তখন নিশ্চয়ই ধরে নেওয়া যায় যে লাইব্রেরিটা ওসমান গনি সাহেবের অত্যন্ত প্রিয়। জি স্যার, খুবই প্রিয়। তুমি যখন লাইব্রেরিতে থাকো না, তখন কি এটা তালাবদ্ধ থাকে? জি স্যার, তালাবদ্ধ থাকে। এই বাড়ির সব ঘরের জন্য চাবি আছে। সেই চাবির গোছা কার কাছে থাকে? স্যারের কাছে। তবে এই ঘরের চাবি আমার কাছে থাকে। এখন এই চাবিগুলো কোথায়? লাইব্রেরি ঘরের ড্রয়ারে। এনে দেবো স্যার? না, আনতে হবে না। ওসমান গনি সাহেব যখন বাথরুমে আটকা পড়লেন, হইচই হতে থাকে, তখন তুমি কোথায় ছিলে? লাইব্রেরি ঘরে। হইচই শুনে তুমি ছুটে গেলে? জি না স্যার, আমি যাইনি। আমি কিছু বুঝতে পারিনি। লাইব্রেরি ঘরে আছে এয়ার কুলার, এই জন্য দরজা জানলা বন্ধ থাকে। ওই রাতে এয়ার কুলার চালু ছিল, দরজা জানালা ছিল বন্ধ, বাইরে কোনো শব্দ কানে আসেনি। তুমি কখন জানতে পারলে? ঘটনার 2 ঘন্টা পর।
গভীর রাতে এতক্ষণ লাইব্রেরি ঘরে তুমি কি করছিলে? গান শুনছিলাম স্যার। তোমার পড়াশোনা কত দূর? 2 বছর আগে প্রাইভেট বিএ পাশ করেছি। মিসির আলি কিছুটা বিব্রত বোধ করলেন। বিএ পাশে একজন মধ্যবয়স্ক মানুষকে তুমি তুমি করে বলা যায় না, বলা উচিত নয়। সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হয়। মিসির আলি আব্দুল মজিদের দিকে ভালো করে তাকালেন। বিশেষত্বহীন চেহারা, দাঁড়িয়ে আছে কুঁজো হয়ে, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, চোয়াল নড়ছে, পান চিবোচ্ছে বোধ হয়, জর্দা গন্ধ আসছে। মিসির আলি বললেন, ওসমান গনি সাহেবের স্ত্রীও তো বাথরুমে মারা যান, তাই না? জি। একই বাথরুম? জি, একই বাথরুম। তখন তুমি কোথায় ছিলে? মিউজিক লাইব্রেরিতে ছিলাম। জেগেছিলে? জি, জেগেছিলাম। আব্দুল মজিদ কি একটা বলতে গিয়েও বলল না, চুপ করে রইল। মিসির আলি বললেন, তুমি কি বলতে চাচ্ছ বলো। কিছু বলতে চাচ্ছি না স্যার। আচ্ছা যাও। যদি কিছু লাগে কলিং বেল টিপবেন, আমি চলে আসব। আমার কিছু লাগবে না। চা কি স্যার দিয়ে যাব? দিয়ে যাও। আব্দুল মজিদ ঘর থেকে বের হয়ে চা নিয়ে এলো। মনে হচ্ছে চা তৈরিই ছিল। মজিদ বলল, যদি কফি খেতে চান কফিও দেওয়া যাবে। খুব ভালো ব্রাজিলিয়ান কফি আছে। পার্কুলেটরে কফি তৈরি করা হয়। স্যার খুব পছন্দ করতেন। আমি কফি পছন্দ করি না। আব্দুল মজিদ আবার যেন কি বলতে গেল, শেষ মুহূর্তে নিজেকে সামনে নিল। মিসির আলি বললেন, কিছু বলবে? জি না স্যার। বলতে ইচ্ছে করলে বলতে পারো। কিছু বলতে চাই না স্যার। রাতে মিসির আলি একা একা ডিনার শেষ করলেন। খাবার নিয়ে এলো আব্দুল মজিদ। মিসির আলি মনে হলো সে তাকে দেখছে ভীত চোখে, আর চোখে তাকাচ্ছে, চোখে চোখ পড়া মাত্র চোখ সরিয়ে নিচ্ছে। আব্দুল মজিদ, জি স্যার। তুমি আমাকে কিছু একটা বলতে চাচ্ছ, বলে ফেলো। আব্দুল মজিদ মাথা নিচু করে নিচু গলায় বলল, রাত 12টার পর যদি বাথরুমে যান তাহলে বাথরুমের দরজা যেন বন্ধ করবেন না। কেন? একটা অসুবিধা আছে স্যার। কি অসুবিধা? দরজা খোলা যায় না। দরজা খোলা যায় না মানে? ভৌতিক কিছু ব্যাপার আছে স্যার। আপনি হয়তো বিশ্বাস করবেন না, দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আর খুলে না। মিসির আলি সহজ গলায় বললেন, রাত 12টার পর বাথরুমে গেলে এবং দরজা বন্ধ করলে আপনা আপনি দরজা বন্ধ হয়ে যায়? সবসময় হয় না স্যার, মাঝে মাঝে হয়। তোমার ধারণা ব্যাপারটা ভৌতিক? জি স্যার। আচ্ছা, আমি মনে রাখবো। সাবধান করে দেবার জন্য ধন্যবাদ। আব্দুল মজিদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আপাকে এটা না বললে খুব ভালো হয় স্যার। আপা শুনলে খুব রাগ করবেন। আমি কাউকে কিছু বলবো না। আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে স্যার? পান নিয়ে আসবো? আনো, পান আনো। তবে জর্দা দিও না, আমি জর্দা খাই না। রাত 11টায় মিসির আলি ঘুমোতে যাওয়ার কথা। তিনি 12টা পর্যন্ত জেগে রইলেন, বাথরুমের দরজার ব্যাপারটা পরীক্ষা করার জন্য। 12টা 10 মিনিটে বাথরুমে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, যথাসময়ে বের হয়ে এলেন। দরজা খুলতে কোনো সমস্যা হলো না, তবে রাতে তার ভালো ঘুম হলো না। অস্বস্তি বোধ করতে লাগলেন। বারবার ঘুম ভেঙে গেল। দুঃস্বপ্নও দেখলেন। সেই দুঃস্বপ্নে লম্বা একটা মানুষ এসে বলল, মিসির আলি সাহেব, আপনি সোনার দাঁত কিনবেন? আমার কাছে সোনার দাঁত আছে, খাঁটি সোনা। মিসির আলি বললেন, না, আমি সোনার দাঁত কিনবো না। আপনাকে স্যার কিনতেই হবে। আই কে আছিস? স্যারের কয়েকটা দাঁত টেনে তুলে ফেল দেখি, দাঁত না কিনে স্যার যায় কোথায়? লোকটির কথা শেষ হতেই বাথরুমের দরজা খুলে সাঁড়াশি হাতে একটা ভয়ঙ্কর জোশন মানুষ বের হলো। মিসির আলি ছুটছেন, লোকটাও সাঁড়াশি হাতে পেছনে পেছনে ছুটছে। রাত 3টার দিকে ঘুমের আশা ছেড়ে দিয়ে বারান্দায় বেতের চেয়ারে বসলেন। তাকে থাকতে দেওয়া হয়েছে একতলায়। দোতলায় পায়ের শব্দ হচ্ছে, চোটে ফটফট শব্দ আসছে। কেউ একজন বারান্দায় এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে এবং আসছে। নিশ্চয়ই নাদিয়া। কড়া নাড়তেই দরজা খুলল। অতসী মুখ বের করল। মিসির আলি বললেন, ভালো আছো অসতী? অতসী স্থির চোখে তাকিয়ে রইল।
তোমার বাবা বাসায় আছেন তো? অতসী জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ভেবেছিলাম তোমরা আসবে আমার কাছে, তোমরা এলে না। শেষে নিজেই এলাম। ঠিকানা বদলেছ, খুঁজে বের করতে কিছু সময় লেগেছে। আজ কি তোমার বাবার সঙ্গে দেখা করা যাবে? না, আজও যাবে না। যাবে। তাহলে দরজা থেকে সরে দাঁড়াও, ঘরে ঢুকি। অতসী দরজা থেকে সরে দাঁড়ালো। মিসির আলি বললেন, তুমি কি আমাকে দেখে অবাক হয়েছ? অতসী নিচু গলায় বলল, না, অবাক হইনি। আপনি আসবেন আমি জানতাম। বসুন, বাবাকে ডেকে দিচ্ছি। অতসী ভেতরে চলে গেল। অম্বিকাবাবু প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকলেন। লুঙ্গি পরা, খালি গা, কাঁধের ওপর ভেজা গামছা। তিনি অবাক হয়ে মিসির আলির দিকে তাকিয়ে রইলেন। তার মেয়ের মতো তিনিও পলক না ফেলে তাকিয়ে থাকতে পারেন? মিসির আলি বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। অম্বিকাবাবু বললেন, স্যার বসুন, আপনি মিসির আলি, আগেও একবার এসেছিলেন। আমার মেয়ে আপনাকে বলেছে। কি ব্যাপার স্যার? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি বসুন, আমি বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না। অম্বিকাবাবু বসলেন। মনে হচ্ছে একটু ভয় পাচ্ছেন। বারবার ভেতরে দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে তিনি চাচ্ছেন তার মেয়ে এসে বসুক তার কাছে। অম্বিকাবাবু, বলুন। আপনি ওসমান গনিকে চেনেন, তাই না? জি, চিনি। তিনি হাত দেখাবার জন্য আপনার কাছে আসতেন। জি। তার স্ত্রীও কি এসেছিলেন? একদিন এসেছিলেন। ওসমান গনি প্রায়ই আসতেন? মাঝে মাঝে আসতেন। উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি কি স্বামী-স্ত্রী বিশ্বাস করতেন? না, উনি নাস্তিক ধরনের মানুষ, কোনো কিছুই বিশ্বাস করতেন না। আপনি তার মেয়েটিকে চিনেন? না। কখনো দেখেননি? না। অতসী বলছিল আপনার শরীর খারাপ। কীরকম খারাপ? আমার মানসিক কিছু সমস্যা আছে, মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। তখন কি করি বা কি করি না কিছুই বলতে পারি না, কিছু মনেও থাকে না। আপনি যে আমার কাছে গিয়েছিলেন তা মনে আছে? জি না, মনে নেই। আমাকে কি বলেছিলেন কিছুই মনে নেই? না স্যার, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। অতসী চা নিয়ে ঢুকল। আগের মতো দুধ চিনি ছাড়া চা নয়, দুধ চা। চায়ের সঙ্গে বিস্কুট আছে, চানাচুর আছে। মনে হচ্ছে আগের হতদরিদ্র অবস্থা এরা কাটিয়ে উঠেছে। অম্বিকাবাবু, বলুন, আপনি কি কখনো ওসমান গনি সাহেবের বাড়িতে গিয়েছেন? না। কখনো যাননি? না। উনি কখনো আপনাকে যেতে বলেননি? না। অতসী 2 কাপ চা এনেছিল। মিসির আলি তার কাপ শেষ করলেন, কিন্তু অম্বিকাবাবু নিজের কাপ ছুঁয়েও দেখলেন না। তিনি সারাক্ষণ বসে রইলেন মাথা নিচু করে, তার দৃষ্টি চায়ের কাপের দিকে। ওসমান গনি যে মারা গেছেন তা কি আপনি জানেন? জানি। কিভাবে জানলেন? পত্রিকায় পড়েছেন? অম্বিকাবাবু জবাব দিলেন না, গামছা দিয়ে মুখ মুছতে লাগলেন। উঠিও অম্বিকাবাবু। আচ্ছা, আরেকদিন এসে আপনাকে হাত দেখিয়ে যাব। অম্বিকাবাবু মৃদু গলায় বলেন, এখন আর হাত দেখতে পারি না, অসুখের পর ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তাহলে গল্প করার জন্যই না হয় আসবো, যদি আপনার আপত্তি না থাকে। অম্বিকাবাবু কিছু বললেন না। মিসির আলি রোজ ভিলায় ফিরে এলেন। রোজ ভিলা তার কাছে এখন নিজের বাড়িঘরের মতোই লাগছে। অন্যের বাড়িতে থাকছেন, খাওয়া দাওয়া করছেন, এ নিয়ে কোনো রকম অস্বস্তি বোধ করছেন না। রোজ ভিলায় আজ নিয়ে তার 5ম দিন। এখন পর্যন্ত আব্দুল মজিদ ছাড়া অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলেননি। যদিও এ বাড়িতে বেশ কিছু মানুষ বাস করে। 2 জন বাবুর্চি আছে। একজন একতলায় থাকে, সে পুরুষ, নাম মকিম মিয়া। অন্যজন মহিলা, জাহানারা, সে থাকে দোতলায়। দোতলায় ওসমান গনি সাহেবের দুঃসম্পর্কের এক ফুপুও থাকেন। 80-র কাছাকাছি বয়স, হুইল চেয়ারে করে মাঝে মধ্যে বারান্দায় আসেন।
এই বৃদ্ধা মহিলা দেখাশোনা করার জন্য অল্প বয়স্ক একটি মেয়ে আছে, সালেহা নাম। নাদিয়ার কাজকর্ম দেখাশোনা করার জন্যই একজন কাজের লোক আছে, অ্যাংলো মেয়ে, নাম এলিজাবেথ, ডাকা হয় এলি করে। দোতলায় পুরোটাই নারী মহল। পুরুষদের সন্ধ্যার পর সেখানে প্রবেশাধিকার নেই। একতলায় পুরুষ রাজত্ব। এখানে সবাই পুরুষ, 2জন ড্রাইভার, 3জন দারোয়ান, 2জন মালি। এরাও একতলার বাসিন্দা, তবে এরা মূল বাড়িতে থাকে না। বাড়ির পেছনে ব্যারাকের মতো এক সারিতে কয়েকটা ঘর আছে, এরা থাকে সেখানে। মূল বাড়িতে শাফকাত নামের এক ভদ্রলোক থাকেন, সবাই তাকে ম্যানেজার সাহেব ডাকেন। ভদ্রলোকের সঙ্গে মিসির আলী কয়েকবারই দেখা হয়েছে, কখনো কথা হয়নি। শাফকাত সাহেবের সঙ্গে মুখোমুখি হলেই তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যান। মিসির আলী কয়েকবার ইচ্ছে করছে ডেকে জিজ্ঞেস করেন, আপনি আমাকে দেখলে এমন করেন কেন? শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি। মিসির আলী নিজেকে একটু গুছিয়ে নিতে চাচ্ছেন, কিন্তু গুছাতে পারছেন না। সব এলোমেলো হয়ে আছে। অনেকগুলো প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না। রাত 9টার মতো বাজে। মিসির আলী তার শোবার ঘরে খাতা খুলে বসেছেন, পেন্সিলে নোট করছেন। এখন শিখছেন সেই সব প্রশ্ন যার উত্তর তিনি বের করতে পারছেন না। 1. ওসমান গনির মতো ধনবান এবং ক্ষমতাবান ব্যক্তি প্রায় আসতেন অম্বিকা বাবুর কাছে, কিন্তু অম্বিকা বাবু কখনো এ বাড়িতে আসেননি। যদিও উল্টোটাই হওয়া উচিত ছিল। ওসমান গনি অনায়াসে ডেকে পাঠাতে পারতেন অম্বিকা বাবুকে। কেন তা করেননি? 2. ওসমান গনি পামেস্ট্রি বিশ্বাস করেন না। তাহলে ঠিক কোন প্রয়োজনে অম্বিকা বাবুর কাছে তিনি যেতেন? অম্বিকা বাবুর কথা অনুযায়ী ওসমান গনি তাকে খুব পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? অম্বিকা বাবুর চরিত্রে কোন দিকটি তাকে আকৃষ্ট করেছিল? 3. অম্বিকা বাবু এবং তার কন্যা আমাকে এড়িয়ে চলতে চাইছে। এরা দুজনেই আমাকে ভয় পাচ্ছে। কেন? আমার সঙ্গে যাতে দেখা না হয় সে কারণে এরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল। কেন? দরজায় টোকা পড়ছে। মিসির আলী বললেন, কে? স্যার, আমি মজিদ, রাতের খাবার নিয়ে এসেছি স্যার। মিসির আলী উঠে দরজা খুলে দিলেন। মজিদ বলল, খাওয়া শেষ হবার পর আপা তার সঙ্গে আপনাকে দেখা করতে বলেছেন। আমি দোতলায় যাব না তিনি নিচে নেমে আসবেন? স্যার, আমি আপনাকে দোতলায় নিয়ে যাব। নাদিয়া দোতলায় বারান্দায় অপেক্ষা করছিল। মিসির আলী ঢুকতেই হাসি মুখে বলল, কেমন আছেন মিসির আলী সাহেব? ভালো। আপনার তদন্ত কেমন এগোচ্ছে? এগোচ্ছে। বসুন। বলুন তো, কী জন্য ডেকেছি? বুঝতে পারছি না। জ্যোৎস্না দেখার জন্য ডেকেছি। বারান্দা থেকে সুন্দর জ্যোৎস্না দেখা যায়। ঘরের এবং বাগানের সব বাতি নিভিয়ে দিতে বলবো, তখন দেখবেন কি সুন্দর জ্যোৎস্না। স্ট্রিট ল্যাম্পগুলো সবসময় ডিস্টার্ব করে, তবে সৌভাগ্যক্রমে আজ স্ট্রিট ল্যাম্প জ্বলছে না। অ্যাংলো মেয়েটি চায়ের ট্রে নিয়ে ঢুকলো। মেয়েটির মুখ ভাবলেশহীন, কেমন পুরুষালী চেহারা। সে রোবটের মতো কাপে চা ঢালছে। নাদিয়া বলল, এলি, তুমি বাতি নিভিয়ে দিতে বলো, আমরা জ্যোৎস্না দেখব। এলি মাথা নাড়ল, মোটেই বিস্মিত হলো না। তার অর্থ হচ্ছে বাতি নিভিয়ে জ্যোৎস্না দেখার এই পর্বটি নতুন নয়, আগেও করা হয়েছে। মিসির আলী সাহেব, বলুন। আপনি মজিদ ছাড়া আর কাউকে কিছু জিজ্ঞেস করেননি? এখনো করিনি, তবে করব। সময় নিচ্ছেন কেন? গুছিয়ে আনতে চেষ্টা করছি। গুছিয়ে আনলেই জিজ্ঞেস করব। ওরা নিজ থেকে কিছু বলছে না? না। নাদিয়া হাসতে হাসতে বলল, এরা কি আপনাকে গোপনে বলেনি এ বাড়িতে ভূত আছে? গভীর রাতে বাথরুমে গেলে আপনা আপনি বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। মজিদ নিশ্চয়ই ইতিমধ্যে আপনাকে এ কথা বলেছে এবং অনুরোধ করেছে যেন আমি না জানি। কি করেনি? করেছে। আপনার বাথরুমের দরজা কি এখনো বন্ধ হয়েছে? এখনো হয়নি। নাদিয়া সিগারেট ধরাতে ধরাতে বলল,
আমার বাথরুমের দরজাও বন্ধ হয়নি। ওদের প্রত্যেকের বেলাতেই নাকি হয়েছে। আপনি কি ভূত বিশ্বাস করেন, মিসির আলি সাহেব? না, করি না। আমিও করি না। আপনার বাবা তিনি কি করতেন? নাদিয়া কিছু না বলে সিগারেট টান দিতে শুরু করলো। হাতের ইশারায় এলিজাবেথকে চলে যেতে বলল। এলিজাবেথ চলে গেল এবং তার প্রায় সঙ্গে ঘরের সব বাতি নিভে গেল। নাদিয়া বলল, খুব সুন্দর জোছনা, তাই না মিসির আলি সাহেব? হ্যাঁ, খুব সুন্দর। আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। আপনার বাবা কি ভূত বিশ্বাস করতেন? তিনি নাস্তিক ধরনের মানুষ, কিন্তু শেষের দিকে ভূত প্রেত বিশ্বাস করা শুরু করলেন। কেন? ঠিক বলতে পারবো না কেন, তাকে কখনো জিজ্ঞেস করিনি। মিসির আলি বললেন, বাথরুমের দরজা বন্ধ হওয়া সংক্রান্ত ভয় পাওয়া শুরু হলো কখন? আপনার মার মৃত্যুর পর, না তারও আগে? তারও আগে। এর একটা ঘটনা আছে, ঘটনাটা আপনাকে বলি। আপনার তদন্তে সাহায্য হতে পারে। আপনি পা উঠিয়ে আরাম করে বসুন। টিপট ভর্তি চা, চা খেতে খেতে গল্প শুনুন। তার আগে বলুন, জ্যোৎস্না কেমন লাগছে? ভালো লাগছে। জ্যোৎস্না দেখার এই কায়দা কার কাছ থেকে শিখেছি জানেন? বাবার কাছ থেকে। তিনি এইভাবে জ্যোৎস্না দেখতেন। যে রাতে খুব পরিষ্কার জ্যোৎস্না হতো, তিনি টেলিফোন করে দিতেন মিউনিসিপ্যালিটির মেয়র সাহেবকে। তারা বাসার সামনে স্ট্রিট লাইটের বাতি নিভিয়ে দিত। ক্ষমতাবান মানুষ হবার অনেক সুবিধা। মিসির আলি পা উঠিয়ে বসলেন। নাদিয়া গল্প শুরু করল। আমার বাবা বিয়ে করেছিলেন খুব অল্প বয়সে, 21 বছর বয়সে। আমার মার বয়স তখন 15। ভালোবাসার বিয়ে। বাবার তখন খুব দুর্দিন যাচ্ছে, টাকা পয়সা নেই, পরের বাড়িতে থাকেন। এর মধ্যে নতুন বউ, যাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নানান দুঃখ কষ্টে তাদের জীবন কাটছে। শুরুটা সুখের না বলাই বাহুল্য। এর মধ্যে মা কনসিভ করে ফেললেন। এই অবস্থায় নতুন একটি শিশু পৃথিবীতে আনা চরম বোকামি। কাজেই বাবা মা দুজন মিলেই ঠিক করলেন শিশুটি নষ্ট করে দেওয়া হবে। হলো তাই। আনারি ডাক্তার অ্যাবর্শন খুব ভালোভাবে করতে পারল না, যে কারণে মার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে গেল। বিয়ের 10 বছর পরেও তাদের আর কোনো ছেলে মেয়ে হলো না। ততদিনে বাবা 2 হাতে টাকা রোজগার করতে শুরু করেছেন। অর্থের সুখ বলতে যা, তারা তা পেতে শুরু করেছেন। বড় সুখের পাশাপাশি বড় দুঃখ থাকে। তাদের বড় দুঃখ হলো সন্তানহীন জীবন কাটাতে হবে, এই ধারণায় অভ্যস্ত হওয়া। মার জন্য এটা ছিল অত্যন্ত কঠিন। বাবা সেই কঠিন ব্যাপারটা একটু সহজ করবার জন্য একটা 6 মাস বয়সী ছেলে দত্তক নিলেন। আশ্চর্যের ব্যাপার হলো, ছেলেটি দত্তক নেওয়ার সঙ্গে সঙ্গেই বা কনসিভ করলেন। আমার জন্ম হলো। ছেলেটির সঙ্গে আমার বয়সের ব্যবধান 9 মাসের মতো। আমরা দুজন একসঙ্গে বড় হচ্ছি। সঙ্গত এবং স্বাভাবিক কারণেই মার সমস্ত স্নেহ তখন আমার দিকে। ছেলেটিকে তিনি সহ্য করতে পারেন না, আবার কিছু বলতেও পারেন না, কারণ ছেলেটিকে বাবা খুব পছন্দ করতেন, মা একেবারেই করতেন না। ছেলেটা ছিল লাজুক ধরনের, কারোর সঙ্গে বিশেষ কথা টথা বলতো না। মা অতি তুচ্ছ অপরাধে তাকে শাস্তি দিতেন। শাস্তিটা হলো আর কিছুই না, বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া। বাথরুম ছিল মার জেলখানা। অপরাধের গুরুত্ব বিচার করে বাথরুমে থাকার মেয়াদ ঠিক হতো। মিসির আলি কাপে চা ঢালতে ঢালতে বললেন, আপনাকে কি এই জাতীয় শাস্তি পেতে হয়েছে? না, আমাকে এই ধরনের শাস্তি কখনো দেওয়া হয়নি। যাই হোক, যা বলছিলাম, এক রাতের কথা। মা ছেলেটিকে শাস্তি দিয়েছেন, বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল। ছেলেটিকে বাথরুমে ঢোকানোর পর খুব ঝড় শুরু হলো। ঘরের জানালার বেশ কয়েকটা কাঁচ ভেঙে গেল। আমাদের বসার পেছনে বড় একটা ইউক্যালিপটাস গাছ ছিল। ওই গাছ ভেঙে বাড়ির ওপর পড়ল। মনে হলো পুরো বাড়ি বুঝি ভেঙে পড়ে গেল। আমি চিৎকার করে কাঁদছি। কারেন্ট চলে গেছে।
সারা বাড়ি অন্ধকার। বিরাট বিশৃঙ্খলার মধ্যে সবাই ভুলে গেল ছেলেটির কথা। তার কথা মনে হলো পরদিন ভোরে। বাথরুমের দরজা খুলে দেখা গেল সে বাথটাবে চুপচাপ বসে আছে, তাকিয়ে আছে বড় বড় চোখে। তার দেহে যে প্রাণ নেই তা তাকে দেখে মোটেই বোঝা যাচ্ছিল না। ছেলেটি মারা গিয়েছিল ভয়ে হার্ট ফেল করে। বাথরুম সংক্রান্ত ভয় শুরু সেখান থেকেই। গল্পটা কেমন লাগলো মিসির আলি সাহেব? মিসির আলি জবাব দিলেন না। নাদিয়া হাই তুলতে তুলতে বলল, রাত অনেক হয়েছে, যান ঘুমিয়ে পড়ুন। আজ সারা রাত যদি বাতি না জ্বালানো হয় আপনার কি অসুবিধা হবে? জি না, অসুবিধা হবে না। মজিদ আপনার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবে। অসম্ভব সুন্দর একটা জ্যোৎস্না রাত। ইলেকট্রিক বাতি জ্বালিয়ে এই রাত নষ্ট করার কোনো মানে হয় না। রাত বেশি হয়নি, 12টা 10। ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালানোর কারণেই বোধ হয় নিশুতি রাত বলে মনে হচ্ছে। মিসির আলি খানিকক্ষণ লেখালেখি করার চেষ্টা করলেন। লেখার বিষয় অনিদ্রা। অনিদ্রা সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা। এই প্রবন্ধটি তিনি গত 2 বছর ধরে লেখার চেষ্টা করছেন। যখনই কিছু মনে হয় তিনি লিখে ফেলেন। আজ কিছুই মনে আসছে না, তবু লিখছেন। স্যার। মিসির আলি চমকে তাকালেন। আব্দুল মজিদ বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? একটা চার্জ লাইট নিয়ে এসেছি স্যার, আপা পাঠিয়ে দিয়েছেন। দরকার ছিল না। আপা বললেন আপনি রাত জেগে পড়াশোনা করেন, মোমবাতির আলোয় পড়তে অসুবিধা হবে। ঠিক আছে, রেখে যাও। ফ্যান চলছে না, গরম লাগছে। মিসির আলি বারান্দায় এসে বসলেন। বারান্দার এক কোণার মেঝেতে আরও একজন বসে আছে। মিসির আলিকে দেখে পিলারের আড়ালে নিজেকে সরিয়ে নিল। মিসির আলি বললেন, কে ওখানে? শাফকাত সাহেব না? জি স্যার। লুকিয়ে আছেন কেন? এখানে আসুন, গল্প করি। শাফকাত পিলারের আড়াল থেকে বের হয়ে এলো। খুব অনিচ্ছার সঙ্গে এলো। মিসির আলি পাশে চেয়ার দেখিয়ে বললেন, বসুন, চেয়ারে বসুন। জি না স্যার। না কেন? চেয়ারে বসতে অসুবিধা আছে? শাফকাত বসে পড়ল। মিসির আলি বললেন, আপনি আমাকে এড়িয়ে চলেন কেন? দেখা হলেই পালিয়ে যান, কিংবা পিলারের আড়ালে লুকিয়ে থাকেন, রহস্যটা কি? শাফকাত জবাব দিল না, শব্দ করে নিঃশ্বাস ফেলল। শাফকাত সাহেব। জি স্যার। আপনি বাথরুমে গিয়েছেন আর আপনি দরজা বন্ধ হয়ে গেছে, এরকম কি কখনো হয়েছে? 2বার হয়েছে স্যার। শেষ কবে হলো? ওসমান গনি সাহেবের মৃত্যুর আগে না পরে? ওনার মৃত্যুর আগে। কতদিন আগে? 8 দিন আগে। খুব ভয় পেয়েছিলেন? জি। দরজা কতক্ষণ বন্ধ ছিল? বলতে পারি না, ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দরজা খুলে এরা আমাকে বের করে, তারপর হাসপাতালে নিয়ে যায়। 2 দিন ছিলাম হাসপাতালে। এত ভয় পেলেন কেন? হঠাৎ করে বাথরুম অন্ধকার হয়ে গেল, তারপর ঘন্টার শব্দ শুরু হলো। ও আচ্ছা, ঘন্টার শব্দ হচ্ছিল? জি, গির্জায় ঘন্টা যেরকম শব্দ হয় সেরকম শব্দ। গির্জায় ঘন্টার শব্দের কথা আপনি জানলেন কিভাবে? আমার বাড়ির স্যার বরিশালের মুলাদি, ওইখানে ক্যাথলিকদের একটা গির্জা আছে। বাতি নিভে গেল, গির্জায় ঘন্ট শব্দ হতে লাগলো। আর কি হলো? ফুলের গন্ধ পেলাম স্যার। কি ফুল? কাঠালি চাপার ফুল। এই বাড়িতে আপনি তাহলে খুব ভয় ভয় থাকেন? জি স্যার। কোনো সময় বাথরুমের দরজা বন্ধ করি না। চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছি স্যার। চাকরি কোথাও পাচ্ছি না, চাকরির বাজার খুব খারাপ। তাছাড়া? তাছাড়া কি? আপা আমাকে খুব পছন্দ করেন, ওনাকে একা ফেলে রেখে যেতে ইচ্ছে করে না। আপনার আপা প্রসঙ্গে বলুন, উনি কেমন মেয়ে? খুব তেজি মেয়ে স্যার, খুব সাহসী। সন্ধ্যার পর থেকে এ বাড়ির লোকজন ভয়ে অস্থির হয়ে থাকে, কিন্তু আপার মনে কোনো ভয় ডর নেই। রাতে বিরাতে একা একা ঘুরে বেড়ান। তাছাড়া স্যার দেখুন, বাবার এত বড় বিজনেস, সব তিনি নিজে দেখছেন, ভালোভাবে দেখছেন।
গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সমগ্র থেকে মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজ ছিল এর 3য় পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুনদের জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।